ব্যক্তি মালিক হবে যিনি শ্রমিক নিয়োগ দেন লিখিতভাবে, যার নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে এবং নিম্নলিখিত ব্যক্তির ওই মালিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে থেকে সে সুপারভাইজারের তারা দায়িত্ব দিয়েছে, তার একটা লাইন যোগ করে দিছে। তো কেন দিছে? তার জন্য 10-12 বছর সার্ভিস দিতে না পারে, এরকম দেওয়ার পরে অভিযোগ করলাম আমার কাছে। এইটা আমরা ডিল করতে এবং আমি সফল হয়েছি, ম্যানেজমেন্টকে ডাকাইলাম। তো আপনি দেখেন তাকে আমরা 24 সাল থেকে তদারকি কর্মকর্তা ঘোষণা করেছি। তাই বললাম তাহলে সে প্রথম যোগদান করছে কবে? ব্যাক হিস্ট্রি দেখান। 24 সালে তদারকি করলেন, পেছনের 10 বছর সে কি ছিল? তো শ্রমিক ছিল। ওই 10 বছরের ফাইনাল সেটেলমেন্ট দেখান। আপনি আগে ওই টাকা আগে দিচ্ছেন কিনা সেটা বলুন। ওই সেটেলমেন্ট সে দেখেন তার আপনি তো এটা অসৎ উদ্দেশ্যে করেছেন। আপনার উকিল আপনার একটা বুদ্ধি দিছে, আপনি যখন 2 কোটি টাকা সেট করার জন্য তো আগে শ্রমিকের ফাইনাল সেটেলমেন্ট করতে হবে না? এখানে বিশ্ববিদ্যালয় আগে তো সে শ্রমিক ছিল। তা আমি তাকে বলছি আগের শ্রমিকের টাকার জন্য আমি ফাইট দেবো। ওই 10 বছর যে সে শ্রমিক ছিল এটার জন্য আমি ফাইট দেবো। আর বাকিটার জন্য উনি যদি কোর্টে যান, উনি মালিকও তখন বলছে উনি কোর্টে যান, কোর্টে গিয়ে যদি একটা রেফারেন্স আনতে পারে আমি যেই কাজটা করেছি এটা অন্যায়, মালিক যেহেতু কোর্টের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে আমি আর সেখানে কথা বলি নেই, কিন্তু আগের 10 বছরের টাকা আমি আদায় করি। একটা মানুষের নিয়োগপত্র কিন্তু জীবনে একবারই হয়। চাকরিতে আমি জয়েন করছি, আমার নিয়োগপত্র কিন্তু একবারই হয়েছে। আর নিয়োগপত্রটা ধরো বিধিতে 2015 এই কথাটা আসছে। সেই বিধি আমি অভিযোগ অনেক ফেস করছি আমরা। সুপারভাইজার সে জয়েন করছে কিন্তু ওয়ার্কার হিসেবে, অ্যাজ এ ওয়ার্কার হিসেবে জয়েন করছে ধরো সে 2005 বা 10-এ। তো সে কাজ করতে করতে সুপারভাইজার হচ্ছে, শিফট ইনচার্জ হচ্ছে। এখন মালিক যখন সুপারভাইজার হচ্ছে তাকে ক্ষমতা দিয়ে দিছে ওই বিধিটা দিয়ে তদারকি কর্মীদের কাছে। তো এখানে বলা আছে নিয়োগের শর্তাবলীতে যেটা থাকবে সেটাই আমরা ফলো করবো। তো নিয়োগপত্র তো তাকে আপনি 2005-এই দিতে, তো শর্তাবলী যদি তখন আপনি তাকে শ্রমিক হিসাবে ট্রিট করে আসছেন। এখন তার মানে আপনি বলতেছেন দ্বিতীয়বার মানে নিয়োগপত্র এরকম কিছু না, নিয়োগপত্র তো তুমি 2 বার কেটে দিবে, তুমি তাকে প্রমোশন করে আপগ্রেডেশন করতেছো তুমি তাকে বারবার। নিয়োগপত্র তো 2 বার আমরা দেখতে পাচ্ছি এখানে শোরুম করার ফাঁকি দেওয়ার জন্য বিকিউ বারবার যখন আইন সংশোধন হয় এখানে একটা গ্যাপ কম্পিটিশন থেকেই যায়। তারপরে আমরা আমাদের স্মার্টলি চিন্তা বুদ্ধি দিয়ে আমরা যতটুকু শ্রমিকদের লাভবান হয় কাজ করে যেতে হবে। দেখে ব্ল্যাক লিস্টিংটা কত একটা খারাপ জিনিস, মানুষের রিজিক আসতো। অনেক লোক এমন হইতো শ্রমিকরা এসে কান্না করতো যে আমার সার্ভিস বেনিফিট দরকার নেই স্যার, খালি বিজিং এর ব্ল্যাক লিস্ট মানে যে তাহলে সফটওয়্যারের নাম তাহলে ব্ল্যাক লিস্ট বোঝে না। স্যার আমরা যে কি করছে আমি যেই কারখানায় যাই কিছুক্ষণ পরে ডেকে নিয়ে আপনি বাপ মানে ইজিলি যখন কোনো শ্রমিকের তালিকা কারখানার দুষ্ট এইচআর জিএম ম্যানেজার তার সাথে ব্যক্তিগত রেশারেশির কারণে সে কি করে বিজিবিতে এটা পাঠাইতে তারা একটা লিস্ট করে ফেলে সফটওয়্যারের মধ্যে এবং কানেক্টেড। তারা যখনই কোনো শ্রমিক চাকরি নিতে যাবে এটা কিন্তু চেক করে, যখনই দেখে যে তার সম্পর্কে নেগেটিভ দেওয়া নেগেটিভ তারা চাকরি থেকে বাদ দিয়ে দেবে। এখন এটা তো ব্যক্তিগত শত্রুর কারণে হইতে পারে। এরকম একটা কারখানা কলাপস করছে, লাস্টে দুষ্টামি করে কি করে 2000 শ্রমিককে দিয়ে চলে যাচ্ছে। এই 2000 শ্রমিক মাত্র চাকরি করছে একজন 1 বছর, তার জীবন পুরো 20 বছর চাকরি করতে পারবে, এর আগে শেষ। এটা কিন্তু শ্রমিক নেতাদের রাজনীতি যেটা বললো এটা গুরুতর আপত্তি ছিল যে ব্ল্যাক লিস্টিং করা যাবে। এটা কিন্তু একটা ভালো একটা কাজ করছে 2025 সালে সংশোধনী। যেই সময়ের যেই দ্বারা জরিমানা স্পেসিফিক করা নাই সেই দ্বারা সর্বনিম্ন জরিমানা 25,000, সেটা 360 অর্থাৎ এখন উত্তর হচ্ছে নিয়োগপত্র দেয় পরিচয়পত্র না দেয় 360 আমার বিচার চাইলে 25,000 টাকা জরিমানা। তবে সেটা ছিল 2006 সালের আইন, 25-এ একটু চেঞ্জ করছে। মাহফুজ যেটা বারবার বলে তোমরা আমি ক্ষমতা দিছি, আসলে একটু দিছি কোন জায়গাটা সাথে কিন্তু একটা জিনিস নতুন যুক্ত করছে 25-এ, এটা কি জানে কিনা জরিমানার সাথে আর কিছু করছে কিনা কিন্তু যেই ফৌজদারি ক্ষমতাটা আমাদেরকে দিয়েছে অর্থাৎ এখন যদি নিয়োগপত্র না দেয় আমরা যদি মামলা করি 307-এ তার কি শুধু জরিমানা নাকি চাইলে তো 3 মাসের জেলও হইতে পারে। অর্থাৎ প্রত্যেকটা ধারায় কিন্তু এখন জেলের বিষয় আছে, 25 থেকে 50,000 আর 3 মাসের জেল। এইটা কিন্তু মেজর চেঞ্জ একটা আসছে আমি দেখলাম। 145-এর যদি আমরা লঙ্ঘন করি আমাদেরকে 20,000 থেকে 50,000 টাকা জরিমানা মালিকদেরকে দিতে হবে। আর একটা বিষয় শিশু শ্রম আগের ক্ষেত্রে 6 সালের ক্ষেত্রে জরিমানা কেমন ছিল শিশু শ্রমের ক্ষেত্রে 5,000 কার জন্য মানে মালিকের জন্য আর অভিভাবক। আমরা একটু শিশু শ্রমের ধারাটা 284 অভিযোগটা বিশ্ববিদ্যালয় যেটা বলছে আগে মালিকদের 5,000 টাকা, এখানে দেখেন এখন 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত একজন মালিককে আমরা যদি মামলা 284 ধারায় আমরা প্রতিকার চাই 50,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ। আচ্ছা এখন অভিভাবকের আগে ছিল 1,000
এখন অভিভাবকেরও 5 থেকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। প্রথম কথা হচ্ছে যে 3 মাস চাকরি করবে সেও লে অফের সুবিধা পাবে, এবং 45 দিন পরে যে আমরা লে অফ করবো অনন্তকালের জন্য বা 2-3 মাসের জন্য, এখানে পেমেন্ট বাড়াই দিছে। আগে ছিল ওই পরবর্তী 15 দিনের জন্য বেসিকের সাইডের একবার, হাউস রেন্ট সবসময় 100%, কিন্তু এইবার এসে বলতেছে যে না, আপনি হাউস রেন্ট 100% দিবেন, বেসিকের 50%। এটা পরবর্তীতে এভাবে চলতে থাকে। হ্যাঁ, এরপরে আপনি চাইলে ছাঁটাই করতে পারবেন, 20 দ্বারা চলে যাবে। যদি আপনি লে অফ কন্টিনিউ না করেন, 45 দিনের উপরে 15 দিন আর করবেন না, তাহলে 20 দ্বারা ছাঁটাই করে দিতে হবে শ্রমিক। হ্যাঁ, এই হলো লে অফ। আগে দেখা যাচ্ছে 5 বছরের নিচে চাকরি করলে চাকরি ছেড়ে দিলে কিছুই পাইতো না। এখন কি করছে, 3 বছর চাকরি করলে সে 7 দিনের করে পাবে, 3 থেকে 10 বছরের মাঝামাঝি হলে 15 দিন, 10 বছরের উপরে 30 দিন। আগের ভাষণটা ছিল কিন্তু 5 থেকে 10 বছর, এটা 14 দিন ছিল, আর 10-এর উপরে গেলে 30 দিন ছিল। তবে গ্র্যাচুইটি যেটা প্র্যাকটিস আছে যেটা বেশি। মানে শ্রমিক যদি লিখিত জানায় যে আপনি আমার যে কাজটা করাচ্ছেন সেটা আমার জন্য ঝুঁকিপূর্ণ, তখন কিন্তু মালিকের এই ঝুঁকি ডিসেসমেন্ট করে কাজটা করে। কিন্তু আর্গুমেন্টসের বিষয়টা হচ্ছে আসলে তার শারীরিক ক্ষতি হয়, যে আঘাতপ্রাপ্ত হয় ধীরে ধীরে গ্র্যাজুয়ালি। আইন কি আঘাতটার শব্দটা কি ব্যাপক নাকি ফিক্সড, পার্টিকুলার মানে এটা শারীরিক আঘাতের ক্ষেত্রে বোঝাচ্ছে, নাকি এটা ক্ষতিকর ইনক্লুড করতেছে আঘাতের শব্দের ভিতরে? শারীরিক মানসিক শব্দ। 1 মে শুক্রবার পড়েছে, অনেক ম্যানেজমেন্ট আমাদের অফিসে এই দিনটাকে উৎসব ছুটির চার্টে রেখে দাখিল করতেছে। এজ এ লেবার ইন্সপেক্টর আমি কি সেখানে কোনো সিন করে দিলে কোনো ব্যর্থ হচ্ছে কিনা আবার প্রশ্ন করতেছি। 26 সালের 1 মে শুক্রবার, এই দিন অনেক কারখানায় সাপ্তাহিক ছুটি। সেই দিনটাকে ম্যানেজমেন্ট একটা সেন্টার উৎসব ছুটি রেখেছে। এখানে কোন ধরনের সমস্যা হলো এটা রাখার কারণে, এবং ম্যানেজমেন্টকে আমরা কি পরামর্শ দিতে পারি? বিধিতে বলা আছে এরকম উৎসব ছুটি নির্ধারণের ক্ষেত্রে প্রথমে মালিক ওই কারখানায় যদি সিডি বা ট্রেড ইউনিয়ন থাকে তাদের নিয়ে মিটিং করবে, তারা 13 দিন নির্ধারণ করে ফেলবে। যদি সিডি ট্রেড ইউনিয়ন না থাকে পিসি কমিটি নিয়ে বসবে, পিসি কমিটিও যদি না থাকে কারখানা শ্রমিক সকল শ্রমিকদের নিয়ে বসে তারা যদি বলে সৃষ্টিকর্তা আমাদের শরীরটাকে খুব সুন্দরভাবে গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে তৈরি করেছেন, এটা কি আমরা জানি কিনা? দেখেন, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা হয়তো বলি, কিন্তু আমরা হয়তো আমাদের নিজের শরীর সম্বন্ধে অত ধারণা রাখি না। আমার তো একটা হাইট আছে, দেখুন আমার প্রায় 65 ইঞ্চি, আমার ইঞ্চিতে মাপে 65 ইঞ্চি। আমি যদি হাইটটা মাপি, আমার এরপরে আমি যদি আমার পা থেকে নাভি পর্যন্ত মাপি, তাহলে উপরে 65কে যদি এই পরের পোর্শন দিয়ে ভাগ করি কত হয় জানেন? 1.618। আমার যা এই আমার সারলতা, আপনারতা 1.618, আমার যা আপনারতা, পৃথিবীর সমস্ত মানুষের সেম। শুধু এটা না, আমার এই হাতের এই বাহু থেকে শুরু করে এই পর্যন্ত মাপবো, মাপার পর আবার এইখান থেকে আবার মাপবো, একই রেজাল্ট 1.618। খুব সুন্দর একটা সংখ্যা। এই সংখ্যাগুলো আসলে খুব সুন্দর সংখ্যা। এই পুরোটা সৃষ্টিকর্তা কি সুন্দর গণিত জানে যে আমাদের সংখ্যাগুলো সবার সমান। আচ্ছা যাক, এটা একটু শুধু আপনাদেরকে জানালাম, জাস্ট 1 মিনিট আপনাদের খরচ করে নিলাম। এই জিনিসটা একটু আমার মনে হয় আমার মনে হয় যে একটু জানাতে ভালো লাগবে। সৃষ্টিকর্তা কত অপর মহিমায় আমাদেরকে তৈরি করে। আমরা শ্রম আইন নিয়ে কাজ করি, শ্রমবিধি নিয়ে কাজ করি। এখন এখানে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, অনেক কিছু উল্লেখ থাকে, অনেক কিছু থাকে না। যে কিছু থাকে না সেগুলোর ব্যাখ্যা হয়তো কোর্ট দেয় এবং তার আইন মামলা হয়, মামলার রায়ও হয়। এখন আমাদের যে বিষয়টা হলো, যে মনে করেন এই যে শ্রমিক মালিকের সংজ্ঞার বিষয়ে এর আগে মামলা হয়েছে না, হয়েছে তো, তাহলে বর্তমানে কোর্টে এই ধরনের রায় কি হয়েছে? এখন রায়টা কি আমি কি সবসময় আমাদের এখানে ব্যবহার করতে পারবো? এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। দেখেন, শ্রম আইনের দুইটা পার্ট আছে। একটা পার্ট হলো আপনার রেজিস্ট্রেশন সংক্রান্ত, আর একটা পার্ট হলো আপনার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত। এই দুইটা পার্টে ওনাদের কাজ মূলত, এর বাইরে কোনো মূলত কাজ নেই। তাহলে প্রথম বিষয়টা হলো এই শ্রম দপ্তরের রেজিস্ট্রেশন বিষয়। রেজিস্ট্রেশন বিষয়টা আসছে তো আমরা জানি হলো ওই 87 কনভেনশনের কারণে আসছে। আমাদের যে আইএলও কনভেনশন 87-এর কারণে ওই যে সংগঠন করার ক্ষমতা, এটার কারণে এই জিনিসটা হয়ে গেছে। এখানে রেজিস্ট্রেশন বিষয়ে জানতে হলে 3টা টার্ম জানতে হয়। একটা হলো আপনার ইউনিয়ন, একটার নাম হলো আপনার ফেডারেশন, একটা নাম হলো জাতীয় ভিত্তিক ফেডারেশন, আর একটা বিষয় আছে
কনফেডারেশন। দেখেন এই তিন চারটা টার্ম জানলে আমাদের ক্লিয়ার হয়ে যায়। প্রথমটা হলো ইউনিয়ন। ইউনিয়ন আপনার ইউনিয়নের একটা প্রাথমিক আবেদন হয়। এখানে আরো অনেক কথাবার্তা আছে, সব কথা বললে সময় চলে যাবে, সময় এবং কারা কারা সিগনেচার করবে সেই বিষয়গুলো আছে। ইউনিয়ন আমরা মোটামুটি সবাই ধারণা আছে যে অনেকগুলো কিছু একটা কোম্পানিতে 2 থেকে 3টা বা 4টা 5টা ইউনিয়নও হতে পারে, কিছু ব্যতিক্রমও আছে। মানে সরকার নির্ধারণ করে দেয় আসলে কোথায় কীরকম ইউনিয়ন হবে। যেমন মনে করেন মংলা পোর্ট, তারপরে আপনার চট্টগ্রাম পোর্ট, এখানে একটার বেশি ইউনিয়ন করা যায়। কিন্তু এই 2টার বাইরে আপনি ইচ্ছা মতো 4-5টা ইউনিয়ন করলে সরকার আপত্তি নেই। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন ইউনিয়ন করতে হলে ওই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট অংশ হয়তো 30-35 জন লিখিতভাবে দিল, দেওয়ার পরে তারা ইউনিয়ন পাইল। এখন ইউনিয়ন তো মনে করেন আমাদের যে বিভাগীয় যে শহরগুলো আছে সেখানে শ্রম দপ্তরের অফিস আছে, ওর মাধ্যমে ওরা প্রশাসনিক বিভাগের মাধ্যমে একটা নাম্বার পায়, বিজেফে বা বাংলাদেশ ইউনিয়ন এরকম রেখে কোন জেলা সেটা কিন্তু অবলিকে জেলা থাকে। ঢাকা হলে ঢাকা জেলা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম জেলা। আচ্ছা, এরপরে মনে করেন আমি ফেডারেশন করবো। ইউনিয়ন তো করলাম, এখন আমি ফেডারেশন করবো। ফেডারেশন করতে হলে মিনিমাম 5টা ইউনিয়ন থাকতে হয়। 5টা ইউনিয়ন ছাড়া ফেডারেশন করা যায় না। এবং আরেকটা কথা সত্য আছে, আপনার সবগুলো ইউনিয়ন চট্টগ্রামে, তাহলে কিন্তু আপনার ফেডারেশন দেবে না। এর খেয়াল করতে হবে, আপনার ঢাকায় ফেডারেশন থাকতে হবে, অথবা একাধিক জায়গায় একাধিক বিভাগে আপনার কার্যক্রম থাকতে হবে, তাহলে আপনি ফেডারেশন পাবেন। এটা হলো একমাত্র সত্য। অনেক ক্ষেত্রে এই সত্য পূরণ করতে পারে না। অনেকে দেখি যে না, অনেক বছর শ্রমিক নেতা, সে কিন্তু ফেডারেশন করতে পারছে না। আচ্ছা, ইউনিয়নগুলো কি ভিন্ন ভিন্ন হয় নাকি একই ইউনিয়ন বিভিন্ন জেলা আছে ওদেরকে নিয়ে ফেডারেশন? ইউনিয়ন তো কারখানা ভিত্তিক, মানে আপনার এই কারখানা একটা ইউনিয়ন করলো, আর কারখানা একটা ইউনিয়ন। আমি বলতেছি সেই ইউনিয়ন বিভিন্ন কারখানায় কি করা যায়? আচ্ছা, সেম ইউনিয়ন, কি কথা বলছে না, এখন বলে একই কার্যক্রম তো হয়। মনে করেন কেউ যদি দেখা যায় কি, মনে করেন যে তৈরি পোশাক কারখানার জন্য করতেছে, এখন তৈরি পোশাক কারখানার জন্যই করতে হয় এরকম। আর মৎস্যজীবী ট্রলারের জন্য মৎস্যজীবী ট্রলারই করে। এরপরে আবার নির্মাণ শ্রমিকের জন্য শুধু নির্মাণের বিষয়ে করে। আপনারা একটা সাথে একটা মনে করেন তাহলে ফেডারেশন হচ্ছে এরকম বিভিন্ন খাতের ইউনিয়ন নিয়ে। হ্যাঁ, এরকমই। আচ্ছা, এখন আপনার এই ফেডারেশন গেলে এখন আপনার জাতীয় ভিত্তিক। আচ্ছা, এই ফেডারেশনের আগে আরেকটা বিষয় আছে, সেটা হলো সিবিএ। সিবিএটা মোটামুটি আমরা সবাই জানি, যে দর কষাকষি যে বিষয়টা। এখন ওই একটা প্রতিষ্ঠানে যদি 2-3টা ইউনিয়ন থাকে, যে তার মধ্যে ভোটাভুটির মাধ্যমে একটা সিবিএ করা যেতে পারে, সিবিএটা অগ্রগণ্য। তো এখানে একটা কথা আছে, ওই একটা প্রতিষ্ঠানে যদি 4-5টা ইউনিয়ন থাকে, ওই মাত্র 1000 বা 2000 শ্রমিক আছে, সেখানে ওই একটা ইউনিয়ন মানে টোটাল শ্রমিকের 10%-এর কম ভোট পাইল, তখন ওই ইউনিয়ন কিন্তু বাতিল হয়ে যাবে, অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। তখন এটা কিন্তু একটা এফেক্ট, কিন্তু বড় ধরনের এফেক্ট। এই জন্য অনেক প্রতিষ্ঠান 2-3টা চললো, অনেকে ইয়া করতে চায় না, সিবিএ করতে চায় না, কিন্তু সিবিএ করা যায় না। আচ্ছা, আমি সহজ করে দিই, শর্ট করে দিই, অনেকে বলবে সময় সংক্ষিপ্ত। এরপর আপনি জাতীয় ভিত্তিক ইউনিয়ন, জাতীয় ভিত্তিক ট্রেড ইউনিয়ন, যেখানে 20টা ফেডারেশন থাকতে হবে। দেখেন, খেয়াল করেন, নাম্বারটা কিন্তু বাড়তেছে। 20টা ফেডারেশন যদি থাকে, তখন সেটা জাতীয় ভিত্তিক আমরা এই জাতীয় ভিত্তিক ট্রেড ইউনিয়ন বলবো। 20টা ফেডারেশন। ঠিক একইভাবে 10টা জাতীয় ভিত্তিক ফেডারেশন হলে আমরা পরবর্তী সেটাকে বলবো কনফেডারেশন। তাহলে চেইন, বাংলাদেশে যে আছে চেইনটা আমাদের জানতে হবে, এটা একটা বিষয়। এই হলো প্রথম হলো আপনার রেজিস্ট্রেশনের বিষয়। এখন আমরা আসি, অল্প 2-3 মিনিট লাগবে, সেটা হলো আপনার বিরোধ নিষ্পত্তি কিভাবে করে। সো আমরা যে 124 আছে সেটার সাথে কিন্তু এটার অনেক পার্থক্য আছে। শ্রম বিরোধটা হইতে হলে আপনার ইউনিয়ন কর্তৃক বা ফেডারেশন কর্তৃক লিখিত প্রস্তাবিত হইতে হবে, অর্থাৎ একটা কালেক্টিভ হইতে হবে। মনে করেন আপনার সমস্যা এটা কিন্তু এরকম না, একাধিক সমস্যা হলে সাধারণত ওরা করে, একজন যে করবে না তা বলা হয়নি, কিন্তু একাধিক লোকের সমস্যা উপস্থাপিত করার মাধ্যমে জিনিসটা করা। এখন এই মনে করেন মালিক বা শ্রমিক দুজনেই কিন্তু একে অপরকে চিঠি দিতে পারে, ফেডারেশনকে চিঠি দিতে পারে, মালিকও চিঠি দিতে পারে। এখন চিঠি দেওয়ার পরে 15 দিনের মধ্যেই সাধারণত একটা কার্যক্রম গ্রহণ করে। 15 দিনের মধ্যে যে কোনো একটা বিরোধ উপস্থাপিত হয়েছে,
বিরোধ হওয়ার পরে 15 দিনের মধ্যে এক পক্ষ আরেক পক্ষকে ডাকাবে, ভাই একটু আসেন, বসে কি সমস্যা আমাকে বলেন। যদি দেখা যাচ্ছে কোনো কিছু বলা বলি নেই, তখন যে পক্ষ সংক্ষুব্ধ হবে সেটা শ্রম দপ্তরে চলে আসতে পারবে। শ্রম দপ্তরে বাংলাদেশ সরকার কিছু কনসালটেন্ট তৈরি করে রাখছেন, যেটাকে আমরা লেবার অফিসার বলতেছি। আমার লেবার অফিসে কাজটা জানতে হবে, লেবার অফিসার। তো লেবার অফিসার এই জিনিসটা যদি শ্রম পরিচালক মহোদয় থেকে পাওয়ার পরে উনি ওনাদেরকে দুজনকে ডাকানোর চেষ্টা করবেন। ডাকানোর চেষ্টা করার পরে যদি কোনো একটা বৈঠকে যদি পাওয়া যায় যে মীমাংসা হয়ে যায়, তো মীমাংসা হয়ে গেল। আর যদি মীমাংসা যদি না হয়, তখন উনি মধ্যস্থতাকারী, যেটা আমরা 124 মধ্যস্থতাকারী হই, আরবিট্রেটর বলা হচ্ছে, এই আরবিট্রেটরকে উনি নিয়োগ করতে পারেন। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কি, ওই দুই পক্ষকে ডাকানোর পরে এমন অবস্থা যে মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না, অর্থাৎ দুজনেই চাচ্ছে না যে আমি কোনো আরবিট্রেটরের কাছে যাই, এরকমও হতে পারে। সেক্ষেত্রে ওই যে কনসিলেটর যিনি আছেন তিনি একটা প্রত্যয়ন পদ্ধতি দেবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ধর্মঘট তো জানি, ধর্মঘটের জন্য এই প্রত্যয়ন পদ্ধতিটা লাগবে। আমরা মাঝে মাঝে বলি না অবৈধ ধর্মঘট, অবৈধ ধর্মঘটটা কিন্তু আমাদের জানতে হবে। হোয়াট ইজ অবৈধ ধর্মঘট? এই যে কনসিলেটর সাহেব যেটা মনে করেন একটা প্রত্যয়ন পদ্ধতি দিল, দুই পক্ষকে রাজি হইতে বলতেছে না, এই যে প্রত্যয়ন পদ্ধতি দিলাম আমার তো সম্ভব হইল না, এটাই ওনার প্রত্যয়ন। আচ্ছা, এখানে মাঝে একটা কথা বললাম, শেষ করে দিই। আচ্ছা, শেষ করে দিই। এরপরে এই যে আরবিট্রেটর যেটা বললো, আরবিট্রেটর কে সেটাও আমাদের একটু ধারণা থাকতে হবে। আরবিট্রেটর বাংলাদেশ সরকার সম্মত কর্তৃক একটা লিস্ট থাকে, উনিও হইতে পারে, অথবা যে দুইজন ব্যক্তি আছে মালিক শ্রমিক তারাও বলে দিতে পারে আমি ওনাকে ডেকে নিয়ে আসেন, উনি এই চট্টগ্রামের অগ্রগণ্য ব্যক্তি, আমি ওনার কথা শুনবো, সেই ব্যক্তিও আরবিট্রেটর হইতে পারে। তো আরবিট্রেটর সাহেব ওনাদের দুই পক্ষকে বসে একটা নিষ্পত্তি করতে পারে, নিষ্পত্তি নাও করতে পারে। নিষ্পত্তি যদি না করে, যদি মনে করে না করতে পারে, তখন ওই কনসিলেটর সাহেবের যে প্রথম যে প্রত্যয়নপত্রের আলোকে শ্রমিক বা শ্রমিক ফেডারেশন মালিককে একটা লিখিত দরখাস্ত দিতে পারে, আমরা কিন্তু আপনি আমার কথা যেহেতু শুনতেছেন না, আমি ধর্মঘট করব। তখন সে ধর্মঘট করতে পারে। এর আগে ধর্মঘট করলে সেটা অবৈধ ধর্মঘট। এবং এই ধর্মঘটের বিষয়ে কোনো সরকার তো চায় না আসল ধর্মঘট। সরকার ধর্মঘট হলে সরকারের বাংলাদেশের আয় উন্নতি কমে যাবে, নানা ধরনের সমস্যা হবে। সরকার কোনো মতেই 30 দিনের বেশি ধর্মঘট কাউকে করতে দেয় না। 30 দিন, সর্বোচ্চ 30 দিন। এই 30 দিনের মধ্যেই যদি কোনো ফয়সালা না হয়, সরকার যে কোনো একটা বড় স্টেপ নিতে পারে, এই পক্ষ বা যে কোনো কিছু, সেটাই মূল সিদ্ধান্ত। আচ্ছা, এইবার আমাদের আজকে মেন আলোচনা কি আসলে শ্রম সংশোধনী। আমরা তো আগে শ্রম আইন সম্পর্কে জানি, কোন কোন জায়গায় আসলে চেঞ্জ আসছে, এটা জাল ভাই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। তো কিছু জিনিস যেটা বাকি আছে আমি আসলে সেটাই একটু বলার চেষ্টা করি আর কি। একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ওই যে 19 ধারায় যে ক্ষতিপূরণটা আসলে শ্রমিক কখন পেত, আগে কিন্তু ছিল যে এটা কিন্তু কমপক্ষে চাকরি কয় বছর করা লাগতো, ওই কাজ মনে হয় 2 বছর কিন্তু চাকরি করা, ওইটা কিন্তু কমে এখন মনে হয় আমার 1 বছর চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমি লেবার শ্রম আইনে খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জ দেখলাম। আরেকটা আমরা আগে বলতাম, এই যে কারখানায় যখন একটা দুর্ঘটনা ঘটে, অফিস থেকে আসা যাওয়ার সময়, আমি একটু উন্মুক্ত প্রশ্ন করতে যাই, অফিস থেকে আসার সময় যেমন যে দুর্ঘটনা ঘটেছে সেজন্য সে কম্পেনসেশন পাবে কিনা, বর্তমানে কি বল? বর্তমানে পাবে, আগে আসা যাওয়ার সময় এর মনে ক্লারিফিকেশনটা আরো আগে কিন্তু ধারণা রাখতাম, এবার কিন্তু এটা ক্লারিফাই করে দিচ্ছি। এখানে কর্মস্থলে দুর্ঘটনা কর্মস্থলের বাইরে, কিন্তু বাইরে যদি অফিসে আসা যাওয়ার সময় ঘটে, যেমন একটা মালিক আমাকে আদেশ দিয়েছে এই কাজটা যা, জিনিসটা এমন হতে হবে যেন আমরা কোনো আদেশপ্রাপ্ত হয়ে, কাজের আদেশপ্রাপ্ত হয়ে যখন বাইরে যাব তখনই কিন্তু এই কম্পেনসেশনের ব্যাপারটা আসবে। Good morning, everybody. First of all, I'd like to thank Honorable Deputy Inspector General Sir, Assistant Inspector General, and all of my colleagues present in the house. A very, very good morning to all of you, and Assalamu Alaikum. Actually, this carry on this meeting, fantastic, and I would like to thank Mr. Jalal Khan to continue the 3 meetings simultaneously. This is with Orishma, Labor Inspector Health, Office of the Deputy Inspector General, Chattogram. This third meeting, we discussed a significance about the labor law amendment. I think there are significant changes also. Some of this one, for that example, 232. Sorry, earlier it was not compulsory.
but to 2025 amendment, it is compulsory to get the provident fund, and at least 100 workers, it is mandatory. And according to this one, there are several changes has come to the level amendment to 2025, such that profit sharing. This one is another parameter. And also we discussed about this meeting. These are also very important. I think we should conduct a meeting about the trading session for law, which is amended. It may be weekly or monthly to crystal clear solution. I think that, and I should learn also more, because I think I have no just deep knowledge about the law amendment. So earlier there is a point to 26 from law. So we have focused this one to continue good report. And also first meeting I have mentioned about occupational disease. About 3 months we gave the black report. So I think we should give importance for that parameters also. Thank you.